লিটন কুমার দাস ইজ সাচ আ ব্যাটার। সাকিব না থাকার পর থেকে তিনজনকেই আসলে আমরা চেষ্টা করছি ওপেনারকে দিয়ে বিভিন্ন সময় কাউকে না কাউকে মেরে ধরেন আমি যদি পাড়ার ক্রিকেটেও খেলি, আমি ওপেনিং খেললে আমার আসলে একটা মাইন্ডসেটে কি থাকে না, আমি ওপেনিংই খেলবো, আমি ওই বোলারটাকে খেলবো। মিরপুরে টাইগারদের সিরিজ জয়ের মিশন আর নিউজিল্যান্ডের সিরিজ বাঁচানোর একই সঙ্গে তারা চাইবে ট্রফিটা ভাগাভাগি করে নিতে। তবে দিন শেষ হয়তো বা বৃষ্টি সেই সাগরিকার মতো খেলে দিতে পারে। কেমন হতে যাচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড তৃতীয় টি-20, আর যদি খেলাটা হয় বা সেক্ষেত্রে কি একাদশে পরিবর্তন আসবে কিনা, সবকিছু নিয়ে আলোচনা করতে চাই। এই মুহূর্তে আলোচনা করতে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, আপনাকে স্বাগত ৭১ খেলা জগে। সেই সঙ্গে শুভ সকাল। শুভ সকাল। দেখছিলাম আমরা যে শামীম পাটোয়ারি সবাই বলছিলেন আসলে আমরা সিরিজটা জিততে চাই, কিন্তু আজকেও কিন্তু সেই সাগরিকার মতো বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কি মনে করছেন? আমি যখন আপনার অফিসেই আসছিলাম, ওয়েদারটা আসলে খুব গুমোট হয়ে আছে, বৃষ্টি ভাব যে কোনো সময় নেমে পড়তে পারে। এবং যেরকমটা আমরাও আসলে সবাই জানি যে ওয়েদারের উপর তো কারো হাত নেই এবং প্রেডিকশনও বলছে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে অ্যাটলিস্ট এই ম্যাচটা পুরোপুরি ভেসে যাবে বলে মনে হচ্ছে না। হয়তো কিছুটা হলেও যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট 5 ওভার করে ম্যাচ হলে হবে, কিন্তু তখন আসলে ম্যাচটা অনেক বেশি ব্যালেন্স হয়ে যাবে, 50-50। এত ছোট ম্যাচে পার্থক্য খুব বেশি থাকে না, যেটা হয়তো কাগজে কলমে বা লাস্ট ম্যাচের পারফরমেন্সে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে, কিন্তু ওয়েদার সেই পারফরমেন্সটাকে কমিয়ে দিতে পারে। কিন্তু এই ম্যাচটা আসলে হওয়া আমাদের জন্য খুবই কাঙ্ক্ষিত ছিল, কারণ নিউজিল্যান্ডের সঙ্গে আমরা কখনোই একই সিরিজে মানে একই ট্যুরে সবগুলো সিরিজ জিতিনি। এইবার একটা অপরচুনিটি ছিল ওয়ানডের পর টি-20 সিরিজটাও জেতা, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, নিউজিল্যান্ডকে পরপর দুটো সিরিজে হারানো একই ট্যুরে। তো সেইটা হয়তো আমাদের একটু আশা যে যেন খেলাটা একটু দীর্ঘমেয়াদী হয়, পুরো 20 ওভার না হলেও একেবারে ছোট মিনিমাম 5 ওভার না হয়ে যেন একটা মোটামুটি 10-15 ওভারের রেজাল্টটা হতে একটু সুবিধা হবে বাংলাদেশের। এবং এই ম্যাচে হ্যাঁ এগেইন উইকেট আবারও ফ্যাক্টর, আপনাদের রিপোর্টও দেখছিলাম মিরপুরে। তো আমার কাছে মনে হয় যে কন্ডিশন তাতে হয়তো বা পেসারদের জন্য অনেক কিছু থাকতে পারে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের কম্বিনেশনে খুব বেশি পরিবর্তন হবে বলে আমার অন্তত মনে হয় না। তো সেক্ষেত্রে যেটা দেখছিলাম আমরা যে প্রথম দুই ম্যাচের যে স্কোয়াডটা ছিল একই স্কোয়াডটা রাখা হয়েছে। আমরা হয়তো ভেবেছিলাম যে নতুন কাউকে হয়তো বা নিয়ে আসা হবে, কিন্তু যেহেতু দ্বিতীয় ম্যাচটা হয়নি তাই একেবারে প্রথম ম্যাচের যে স্কোয়াড বা সেটাই রাখা হয়েছে। আব্দুল গাফফার সাকলাইন, মানে এই ম্যাচটা যদি তিনি খেলতে পারেন তাহলে তো তাকে একটু পরখ করে দেওয়ার বিষয় আছে। কি মনে হচ্ছে মিরপুরে তার অভিষেকটা হবে? আমার মনে হয় সেটা না এখনো, কারণ হচ্ছে গত ম্যাচের আপনি যদি আমাদের বোলিং স্কোয়াডটা দেখেন একেবারে কম্প্যাক্ট, সেখানে আসলে আব্দুল গাফফার সাকলাইনকে আপনি ঢোকালে কার জায়গায় ঢোকাবেন? আমার মনে হয় না সেই সুযোগটা হবে সাকলাইনকে, হয়তো বিকজ তার সুযোগ আসবে আসলে, আরেকটু ওয়েট করতেই হবে। ন্যাশনাল টিমের সঙ্গে একবার কানেক্ট হওয়া, ড্রেসিং রুম শেয়ার করা, এবং আস্তে আস্তে তার এই অভিজ্ঞতা আরও বাড়তে থাকবে এবং একসময় সময় মতোই তার অভিষেক হবে। একেবারে এই ইয়াং এজ, এই বয়সে তার সামনে লম্বা সময় পড়ে আছে। আর আমাদের পেস বোলিং ইউনিটটা যে কতটা স্ট্রং, আমাদের পেস বোলিংয়ের ব্যাকআপ যে কতটা স্ট্রং সেটাই প্রমাণ করে আসলে দলে তার অন্তর্ভুক্তি। সো আব্দুল গাফফার সাকলাইনের জন্য অবশ্যই শুভকামনা, তবে আমার মনে হয় হি হ্যাজ টু ওয়েট আ বিট। মিরপুরের উইকেটে আবার একটু ফিরতে চাই, যেখানে আমরা দেখেছি যে সবশেষে এখানে বাংলাদেশ জুলাইতে গত বছরের পাকিস্তানের সঙ্গে সিরিজ জিতেছিল, আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে চাইবে। কিন্তু এই যে বৃষ্টির প্রভাব, একই সঙ্গে চট্টগ্রামে টাইগাররা খেলে এসেছে, সেখানে 183 রান টার্গেট করে জিতা, এখানটায় কি মনে হচ্ছে এখানে কেমন রান হবে? এখানটায় যেটা হবে আমার কাছে মনে হয় যে উইকেটটা তো ঢাকা আর ওভারকাস্ট কন্ডিশন, স্বাভাবিকভাবেই আমরা যদি প্রথম ওয়ানডেতে উইকেটটা একটু আনইভেন মনে হয়েছিল, বাট তারপরে কিন্তু মিরপুরের উইকেট যেটা আমরা আবার পাকিস্তান সিরিজে পেয়েছিলাম সেরকমটা একটু ট্রু উইকেটের ফ্লেভার পেতে শুরু করেছিলাম। এইখানে যেটা হবে যে অফকোর্স আমার মনে হয় উইকেট খানিকটা পেসারদের শুরুর দিকে সহায়তা দেবে। ময়শ্চারাইজার থাকবে উইকেটে, ঢাকা থাকবে যেহেতু, এবং এই কন্ডিশনে যদি পেসাররা সেটা ঠিকঠাক কাজে লাগাতে পারেন, বাতাস আছে, খানিকটা ট্রাবল তো হবেই ব্যাটারদের শুরুর দিকে। তবে একই সাথে মিরপুরের উইকেটটা আসলে যেরকম চান বাংলাদেশ দল, তারা সবসময় বলেছেন আমরা ট্রু উইকেটে খেলতে চাই, নট নেসেসারিলি একেবারেই খুব স্পিনার বান্ধব হতে হবে। মিরপুরের যে চিরাচরিত পরিচয় বছরের পর বছর ধান ক্ষেত, সেটা থেকে আসলে মিরপুর বের হয়ে আসার চেষ্টা করছে, এবং আমার মনে হয় এই সিরিজেও সেটা কন্টিনিউ করা উচিত, যেটা আসলে এরই মধ্যে আমরা ওয়ানডে সিরিজে দেখেছি। টি-20 তো আই হোপফুল যে উইকেটটা অন্তত ব্যাটার বোলারদের মধ্যে একটা ব্যালেন্স থাকবে, একেবারেই যেন মনে হয় না যে খুব বেশি ব্যাটিং বান্ধব বা খুব বেশি বোলিং বান্ধব, এবং সেটা মিরপুর উইকেট কখনো হয়ও না। আমার মনে হয় একটা ব্যালেন্স থাকবে, এবং আজকের উইকেটে যারাই টস জিতবে আমি প্রিটি শিওর যে তারা আসলে আগে ফিল্ডিং করতে চাইবে। আমরা একটু বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়ে কথা বলতে চাই। সেক্ষেত্রে তানজিদ তামিম, সাইফ হাসান, তারা আসলে খুব ভালো একটা পার্টনারশিপ গড়ে তুলতে পারছেন না যদি প্রথম ম্যাচের কথাই বলি, এবং সেটা আমাদের বরাবরই একটা রোগ যে আমরা টি-20তে পাওয়ার প্লেতে রান তুলতে পারছি না।
তো এক্ষেত্রে কি আমরা ব্যাটিং অর্ডার কোনো পরিবর্তন দেখবো কিনা, কারণ সাইফ হাসান তিনি সেভাবে জ্বলে উঠতে পারছেন না। আমরা যদি পারভেজ ইমনের কথা বলি, তাকে কি কোনোভাবে কি আরো উপরে খেলানো যায় কিনা, কি মনে করছেন? মানে পারভেজ ইমন তো মূলত ওপেনার ব্যাটার, তিনি তার ক্যারিয়ারেই জীবনে প্রথমবার 5 নম্বরে ব্যাট করেছেন গত ম্যাচে এবং সাকসেসফুল হয়েছেন। এখন এই ব্যাটিং অর্ডারে আমরা যেটা দেখতে পাচ্ছি টি-20তে আমাদের টেন্ডেন্সি হচ্ছে আমাদের একটা ওপেনিং পেয়ার সেট করা, সেটা হচ্ছে তানজিদ এবং সাইফের মধ্যে। লিটন কুমার দাস আছেন তারপর, এবং হৃদয়, ইমন, এরকম একটা ব্যাটিং অর্ডার আমাদের সাজানো হয়েছে এবং সেই জায়গাটাই এই ম্যাচে আমার মনে হয় না একটা ম্যাচের পরে আসলে চেঞ্জ করা হবে, তবে ব্যাটারদের অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে অবভিয়াসলি। সাইফ ধরেন গত ম্যাচে যেটা করেছে, মানে সাইফ অলওয়েজই খুব বাউন্ডারি নির্ভর ক্রিকেটার, কিন্তু সেটা করতে গিয়ে তিনি যেটা করেন, একটা ওভারে একটা বাউন্ডারি হাঁকিয়ে বাকি 5টা বল তিনি ডট দিয়ে দিচ্ছেন। এইটা কিন্তু প্রেশার বাড়াচ্ছে দলের উপরে। তার ওই স্ট্রাইক রোটেট করার প্রবণতাটা একটু কম, গ্যাপগুলো কাজে লাগানো, শুধু বাউন্ডারি নির্ভর না থেকে তারপরও যে রানের চাকা সচল রাখা যায় সেটা নিশ্চয়ই সাইফ হাসান জানেন এবং সেটাও সেই প্রেশারটা তিনিও ফিল করছেন না, যেহেতু দলে এখন এতগুলো টপ অর্ডার ব্যাটসম্যান, ধরেন তানজিদ, সাইফ, ইমন, লিটন এবং তৌহিদ হৃদয়, এটা হচ্ছে আমাদের টপ 5-এর মধ্যে 4জনই মূলত ওপেনার হিসেবে খেলেছেন, যেহেতু লিটন কুমার দাস এখন 3-এই আছেন। কিন্তু হ্যাঁ, আপনি যেটা বললেন ইমনকে, তবে এই মুহূর্তে যেহেতু গত ম্যাচের যে উইনিং কম্বিনেশন সব কিছু মিলে সেটা ভাঙার কোনো প্রশ্নই আসে না। সো এই ম্যাচে আমরা একই রকম ব্যাটিং অর্ডারে দেখতে যাচ্ছি, কিন্তু ওপেনারদের থেকে আমরা আরেকটু বাড়তি কিছু আশা করি ফর দ্য লং টার্ম। আপনি নিশ্চয়ই সাইফ হাসান জানেন তার উপর প্রেশার আছে, যেহেতু দলে ইমনরা চলে আসছেন, এবং তানজিদ তামিম তো আসলে গত ম্যাচটাই আমার মনে ব্যর্থ হয়েছেন, আদারওয়াইজ তিনি তো বেশ ধারাবাহিকই খেলছেন। কিন্তু টি-20তে আমার মনে হয় যে এই দুজনে ওপেনারের দায়িত্বটা অনেক বেশি, বিকজ অফ পাওয়ার প্লে 6 ওভার, এবং সেই জায়গাটায় ধরুন পরে আমাদের যেহেতু এরকম শক্তি আছে 4-5-6, শামীম পাটোয়ারি, তাহিদ হৃদয় এবং ইমন যেটা দেখিয়েছেন গত ম্যাচে, এইটা অবভিয়াসলি কনফিডেন্স দেবে ওপেনারদের, একই সঙ্গে প্রেশারও বাড়াবে, যাচ্ছে আমাদের পরের ব্যাটাররা যদি এরকম করে খেলতে পারে, ওয়াই নট আমরা আমাদের আরেকটু বেশি এগ্রেসিভ অ্যাটাকিং হয়ে খেলতে হবে। সেই মোডটা অ্যাপ্রোচটা হয়তো আজকে আমরা দেখবো। লিটন দাসকে আরেকটু দায়িত্ব নিতে হবে কিনা, কজ তিনি হয়তো বা বাউন্ডারি হ্যাকাচ্ছেন এবং শুরুর দিকে হয়তো দলকে একটু চাপমুক্ত করার চেষ্টা করেন, যে যাতে পরবর্তী ব্যাটার তাকে দেখে ওই অ্যাপ্রোচটা করে, কিন্তু যে একটা রান হওয়া দরকার, অর্থাৎ তার কাছ থেকে তো আমরা আরেকটু বড় ইনিংস আশা করি, সেইটা আসলে হচ্ছে না। একদমই তাই। ধরুন যদিও অ্যাঙ্কর রোলের কথা বলা হয় টি-20তে খুব একটা নেসেসারি না, বাট লিটন কুমার দাস ইজ সাচ আ ব্যাটার, যার কাছ থেকে আসলে আমরা ওইটাই দেখতে চাইবো, যে তিনি যেভাবে ধরেন একটা লম্বা ইনিংস খেলবেন আর কি, যেটা আপনি বললেন। লিটনের যেটা মূল প্রবলেম আমার কাছে মনে হয়েছে এই সিরিজে, আপনি যদি দেখেন প্রত্যেকটা ম্যাচে তিনি ভালো খেলতে খেলতে খুবই বাজে এবং বিশ্রী একটা শটে তিনি আউট হয়ে যান, খুবই দৃষ্টিকটু লাগে লিটন কুমার দাসের কাছ থেকে এটা। স্পেশালি একই ওভারে ধরুন আমি যদি একটা 4 একটা ছক্কা হাঁকাই, সেই ওভারে আমি আবারও অ্যাটাক করতে যাবো ওই বোলারকে এবং নিজের উইকেটটা থ্রো করবো, এইটা খুবই পীড়া দেয় লিটন কুমার দাসের মতো একজন ব্যাটসম্যানের কাছ থেকে এটা দেখতে। এবং লিটন এই কাজটা খুবই কন্টিনিউয়াসলি করছেন। তিনি ধরেন এতগুলো ইনিংস পর 50 দেখা পেলেন ওয়ানডেতে। সো লিটনের যেটা প্রবলেমটা হচ্ছে ওই আপস অ্যান্ড ডাউনসটা আছে। তিনি তার পারফরমেন্স একটা সময় যেমন ধরুন তিনি টানা হয়তো খুব ভালো ফর্মে আছেন, কিন্তু আবার টানা অফ ফর্মে তার চেয়ে বেশি সময় তিনি থাকছেন। এইটা আসলে লিটনকে নিয়ে এত হাইলি রেট করা হয় শুধুমাত্র আমাদের দেশে না, সবখানেই, সেটার সঙ্গে তিনি সুবিচার করতে পারছেন না। এবং এইবার তার যখন অপরচুনিটি বাংলাদেশের ব্যাটিংয়ে, যদি বিশেষ করে টি-20তে আপনি লিটন যদি দেখেন যে তার উপর প্রেশারটা একার না, যেটা হয়তো একটা সময় ছিল যে তাকেই খুব বেশি এগ্রেসিভ অ্যাটাকিং খেলতে হতো, কিন্তু এখন কিন্তু লিটন চাইলে ওই কাজটা করতে পারেন অ্যাঙ্কর রোলের মতো করে, তিনি একটা লম্বা ইনিংস খেলতে পারেন, যেহেতু অন্য প্রান্তের ব্যাটাররা যদি তাকে ওই সঙ্গটা দেন, এবং শামীম, ইমন এবং হৃদয়ের উপর সেই ভরসাটা রাখা যায়, এবং লিটন কুমার দাস তাদেরকে নিয়ে সাধারণত ব্যাটটা করতে হয় মিডলে। সো সেই জায়গাটায় লিটন কুমার দাসের অবভিয়াসলি আরেকটু দায়িত্ব তো আমরা প্রত্যাশাই করব। তবে লিটন তার ন্যাচারাল খেলাটাই খেলবেন, সেটাই প্রত্যাশা থাকবে, কিন্তু একই সাথে তার ওই শর্ট সিলেকশন এবং স্পেশালি তিনি যদি তার নিজের উইকেটের উপর একটা প্রাইস ট্যাগ না দিতে পারেন, যে আমি লিটন কুমার দাস, আমি এই উইকেটে 20 বলে 25 রান বা 30 রান করছি, এখন আমি আরও 20টা বল খেলবো, 50টা বল খেলবো, আমাকে উইকেট নিতে হলে বোলারের অসাধারণ কিছু করতে হবে, সেইটা যদি তিনি না বোঝেন বা না করেন, সেইটা খুবই দুঃখজনক হবে। কারণ লিটন কুমার দাস এগেন গত ম্যাচে আপনি দেখেন, হ্যাঁ বলটা নিচু হয়ে এসেছিল, বাট স্টিল তিনি যেভাবে ডাউন উইকেটে সে চার্জ করে গিয়ে প্রিমেডিটেটেড একটা শট খেলতে আউট হয়ে গেলেন, সেইটা আসলে লিটন কুমার দাসের কাছ থেকে আমরা দেখতে চাই না। তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি এবং পারভেজ ইমন, বিশেষ করে যদি বলি শামীম পাটোয়ারি, তিনি তো এখন নিউজিল্যান্ডের বোলারদের জন্য একটা ভয়ের কারণ বা আতঙ্কই বলা চলে, যে তিনি যে ধরনের শটগুলো খেলেন,
এবং তিনি নিজেও বলছিলেন যে তিনি নেটে সেটা প্র্যাকটিস করেন, হয়তো বা কিছু শটের নাম তিনি নিজেও জানেন না, কিন্তু তার এটা খেলতে ভালো লাগে। কিউই বোলাররা তো আজকেও সেই একটা আতঙ্কের মধ্যে থাকবে না কি ধরুন কি ওই বোলাররা তো ধরেন এই বোলাররা এমনিতেও আমরা যদি ধরে নিই দ্বিতীয় সারির বা তৃতীয় সারির নট আ রেগুলার বোলার এক্সেপ্ট ইস শ্রুতি, এবং ইস শ্রুতি আমার মনে হয় আজকেও একটা ক্রুশাল রোল প্লে করবে নিউজিল্যান্ডের হয়ে। এবং আমি চাইবো বাংলাদেশের ব্যাটাররা যেন তার 4টা ওভার ঘিরে আলাদা প্ল্যান করেই খেলে আসলে। যদিও গত ম্যাচে তিনি ধরেন 40 রান দিয়েছেন কিন্তু 2টো উইকেট নিয়েছেন, এবং একটু এদিক সেদিক হলে উইকেটের সংখ্যা আরও বাড়তে পারতো। সো ইস শ্রুতিকে আমি চাইবো একটু সমীহ করে খেলার জন্যই। বাট নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাকটাকে আসলে আমার মনে হয় যে শামীম পাটোয়ারি শুধু না, যে কোনো ব্যাটার, কারণ তাদের আপনি যদি লাইন দেখেন ফার্স্ট টি20-তে একটা বলেই যে 17টা রান দিলেন তিনি, এতগুলো নো এবং ওয়াইড করছেন। সো নিউজিল্যান্ডের সবগুলো বোলারকে আমরা দেখেছি খুব একটা ভালো বল আসলে তারা কেউই করেননি। সেই জায়গাটায় বাংলাদেশের ব্যাটাররা যে নিয়মিত উইকেট হারালেও শুরুর দিকে আমরা দেখেছি তারা চার্জ করে খেলেছেন, কারণ তারা বলগুলো মারার মতো পেয়েছেন, স্লটে পেয়েছেন, খুব ওভার অ্যাটাকিং কিছু করতে দেখিনি, বরং নিউজিল্যান্ড খুব বাজে বল করেছে। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে নিউজিল্যান্ডের বোলারদের জন্য তো এই ম্যাচেও চ্যালেঞ্জ থাকবে যে তাদের মূলত বেসিক জিনিসগুলো ঠিক করা, সেটা হচ্ছে লাইন লেন্থ ঠিক করা, এবং সেইটাই তারা করতে ব্যর্থ হয়েছেন। প্রথম টি20 বলে মার খেয়েছেন। এই ম্যাচে হয়তো নিউজিল্যান্ড দলে কিন্তু পরিবর্তন আসবে, আমরা জানি বাংলাদেশ দলে হয়তো পরিবর্তনের কথা বলছি, কিন্তু নিউজিল্যান্ড দলে বেশ কিছু চেঞ্জ আসার কথা আছে। যেমন ধরুন লেনক্সের কথা বলা আছে, তিনি হয়তো ঢুকতে পারেন মিরপুরে উইকেট বিবেচনায়, এবং এখানে তিনি ভালো করেছেন। সো নিউজিল্যান্ডের সঙ্গে এই বোলারদের সঙ্গে আমরা শামীম পাটোয়ারি গত ম্যাচে যে অ্যাপ্রোচে খেলেছেন একই অ্যাপ্রোচে খেলবেন, এবং অবশ্যই তারা অন্তত আজকে আরেকটু বেটার পরিকল্পনা করে নামবে শামীম পাটোয়ারি বা অন্যদের এগেনস্টে, যে কোন জায়গায় তাদের দুর্বলতা আছে। এবং নিউজিল্যান্ড এই কাজটা খুব ভালো করে, তারা কিন্তু খুব ভালো মতো পড়াশোনা করে তারপরে মাঠে নামে, এবং সেই প্ল্যানটাকে তারা এক্সিকিউট করে। একটা হচ্ছে একটা প্ল্যানিং করে আসে এবং সেটাকে মাঠে এক্সিকিউট করে। নিউজিল্যান্ড এটার মাস্টার, এবং তারা এই তাদের লিমিটেড রিসোর্সের মধ্যেও দেখবেন তাদের বেস্ট আউটপুট তারা নিয়ে আসবে এখানে। হৃদয় এই মুহূর্তে যে পজিশনে খেলছেন, মানে তার জন্য কি এই পজিশনটা কি ঠিক আছে কিনা? কারণ এখানে তিনি রান করেছেন এবং তিনি একটা কথা বলছিলেন যে তিনি হয়তো ওপেন বাদে সব জায়গায় তার খেলাটা মোটামুটি হয়ে গেছে, যে কোনো সময় তিনি ওপেনটাও খেলতে পারেন। এত পরিমাণে ব্যাটার, আসলে ব্যাটিং লাইনআপটা সাজাতেও তো মনে হচ্ছে যে টিম ম্যানেজমেন্টকে অনেক বেশি হিমশিম খেতে হচ্ছে। তা হচ্ছে, তবে তৌহিদ হৃদয়ের পজিশন নিয়ে না, তৌহিদ হৃদয়ের জন্য আমার মনে হয় 4 নম্বর পজিশন ইজ ফাইন। কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ে যেটা প্রবলেম হচ্ছে, আপনি যেটা বললেন, হ্যাঁ আমাদের ব্যাটিং অর্ডার সাজাতে গিয়ে হিমশিম খেতে হয়। কেন? কারণ আমাদের ম্যাক্সিমাম ব্যাটারি থাকে একাদশের মধ্যে। ধরে এই যেটা বললাম, 4 জন হচ্ছে টপ অর্ডার, মানে ওপেনার ব্যাটসম্যান। এখন এই 4 জন ওপেনারের মধ্যে যেমন ইমনকে আপনি বাধ্য হয়ে একরকম তাকে দলে খেলানোর জন্য তাকে 5 নম্বরে নামিয়েছেন, কারণ 1, 2, 3, 4-এ আসলে তার জায়গা নেই, এই কারণে তাকে আপনি 5-এ খেলাচ্ছেন। এটা কি দুজনই আসলে লেফটি, সেজন্য রাইটি এবং লেফটি কম্বিনেশন তো বাংলাদেশ ওটা মাথায় রেখেছিল, অফকোর্স, হ্যাঁ সেটা ছিল। কিন্তু স্টিল হ্যাঁ ইমন হয়তো 5-এর জায়গায় সর্বোচ্চ 4-এ খেলতে পারতেন, তো যদি একটু পরে নামতে পারতেন। ওই এগেইন সেটা হচ্ছে ওই লেফট রাইট কম্বিনেশনের জন্য তাকে নামানো হয়েছে। দ্যাট ইজ ওকে, অ্যাকসেপ্টেবল। কিন্তু একই সাথে বাংলাদেশের ব্যাটিংয়ে শুধু এটা টি20-তে না, ওয়ান ডে, টেস্ট, সব ফরম্যাটে দেখেন, আমাদের টেস্ট দল দিয়েছে পাকিস্তানের সঙ্গে 5 জন না 6 জন মনে হয় ওপেনার আমি দেখছিলাম দলে। সো দ্যাটস আ ইস্যু, দ্যাটস আ ডিলেমা। বাংলাদেশ দল কীভাবে তাদের মিডল অর্ডারে একটা গ্যাপ তৈরি হয়েছে। আপনি দেখেন মুশফিক রিয়াদ যাওয়ার পর থেকে এই জায়গাটা, সাকিব না থাকার পর থেকে 3 জনকেই আসলে আমরা চেষ্টা করছি ওপেনারকে দিয়ে বিভিন্ন সময় কাউকে না কাউকে মিডল অর্ডারে পূরণ করার জন্য, এবং সেটা করতে গিয়ে এখনও এক্সপেরিমেন্ট চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। সো এই পরীক্ষা নিরীক্ষার একটা পার্ট হচ্ছে এই সিরিজ, যেটাতে আমরা দেখলাম ইমন 5-এ এবং তৌহিদ হৃদয় পজিশনটা ঠিক আছে, তো ইমনের পজিশনটা চেঞ্জ হতে পারে। স্পেশালি আমি বলি আপনাকে, যখন সাইফ হাসান বা তানজিদ তামিম কেউ খারাপ করবেন, দল থেকে বাদ পড়বেন, তখন আসলে ইমনকে দিয়েই টপ অর্ডারে খেলাতে হবে, এবং সেটার জন্য ইমনকেও কন্টিনিউ পারফর্ম করে যেতে হবে, এবং তার জন্য জায়গাটা বেশি চ্যালেঞ্জিং, তাকে 5-এ নেমে পারফর্ম করতে হচ্ছে। তার মানে ওপেনারকে আবার 5-এ নামতে হবে, এবং যিনি এখন 5-এ খেলবেন তাকে আবার ওপেন। এই জায়গাটায় তো আমরা যদি বলি যে একটা ওপেনার, সে নতুন বলে খেলে অভ্যস্ত, তার শর্ট সিলেকশন থাকে একরকম, বা বাউন্ডারি হাঁকানোর একটা প্রবণতা থাকে, তিনি যখন আবার মিডল অর্ডার আসবেন, এটা তো একটা বড় প্রবলেমের কারণ হয়ে দাঁড়াতে পারে। অফকোর্স, যদিও বলা হয় যে হ্যাঁ ক্রিকেটারদের সব জায়গায় মানিয়ে নিতে হবে, সব পজিশনে খেলার, বাট স্টিল আমি ধরেন আমি যদি পাড়ার ক্রিকেটেও খেলি, আমি ওপেনিং খেললে আমার আসলে একটা মাইন্ডসেটে কি থাকে না, আমি ওপেনিংই খেলবো, আমি ওই বোলারটাকে খেলবো, আমি নতুন বলে পাওয়ার প্লেটা কাজে লাগাবো ওভার দ্য টপ। সো এই সমস্ত কিছু চিন্তা করলে অবশ্যই সেটা ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে গত ম্যাচে উতরে গিয়েছেন খুব ভালোভাবে ইমন, কিন্তু নট নেসেসারিলি তিনি এই ম্যাচে উতরে যাবেন, প্রতি ম্যাচেই তিনি সেই কাজটা করতে পারবেন। সো ইমনের অফকোর্স তার ক্যারিয়ার যদি আপনি গ্রাফ দেখেন পরিসংখ্যান, তিনি ওপেনিং পজিশনেই তার ভালো ইনিংসগুলো খেলেছেন, বিপিএলেও তিনি দেখেন সেঞ্চুরিও আছে তার সেই জায়গাটায়, তো সেইটা অবশ্যই তিনি মিস করবেন। কিন্তু বাংলাদেশ দলের এখনকার বাস্তবতায় আসলে আমাদের শুধু এখনকার না, আমরা সবসময় দেখি যে কিছু ব্যাটারদের পজিশন এবং জায়গা ঠিক রাখতে গিয়ে অন্য ব্যাটারদের জায়গাটা চেঞ্জ করতে হয়, এলোমেলো করতে হয়। সেইটা ইফেক্ট তো ফেলেই লং টার্মে, আমাদের খুব টেম্পোরারি একটা সাকসেস দেয়, কিন্তু লং টার্মে আপনি ওই যে 4, 5, 6 এত ক্রুশাল পয়েন্ট জায়গা, এই জায়গাগুলোতে যদি আপনি একজন ব্যাটসম্যানের উপর ইনভেস্ট না করেন, লম্বা সময় ধরে তাকে তৈরি করার সুযোগ না দেন,
একটু এখানে আমাদের অস্থিরতা তো থাকে, এবং সেটা আমরা এই অস্থিরতা প্রত্যেক সিরিজ বাই সিরিজ দেখছি এবং ডিফারেন্ট ফরম্যাটে দেখছি। কোনো ফিক্সড ব্যাটার নেই এই পজিশনগুলোতে, যেটা আমাদের অবভিয়াসলি ভোগাচ্ছে। একদম ছোট্ট করে জানতে চাই, বাংলাদেশ নিঃসন্দেহে ম্যাচটা জিততে চাইবে, কিন্তু কিভাবে জিততে চাইবে? একটা বড় পার্থক্য, অর্থাৎ আমরা যদি রানে জিতি সেক্ষেত্রে একটা বড় পার্থক্য থাকা উচিত, কারণ আপনি যেটা বলছিলেন যে নিউজিল্যান্ডের বি সারির দল এবং আমরা খেলবো আমাদের একেবারে পছন্দের মাঠে মিরপুরে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের কাছে আপনি কি আশা করছেন? বাংলাদেশের কাছে আশা করবো যে ফার্স্ট টি-20টা রেপ্লিকেট করতে, সো অবভিয়াসলি ডমিনেট করেই খেলতে, এবং বাংলাদেশ আসলে এইটাই খেলবে, এইভাবেই তারা জিততে চাইবে। এবং আমি সবসময় বিশ্বাস করি জয়ের চেয়ে আপনি কিভাবে জিতছেন, জয়ের ধরনটা কেমন সেটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবং বাংলাদেশ দেখেন ওয়ানডে সিরিজেও বেশ ডমিনেট করে জিতেছে, টি-20তেও ফার্স্ট টি-20তে দু দলের পার্থক্যটা পরিষ্কার হয়ে গেছে, এবং এটাতেও আসলে সেই পার্থক্যটা আরেকটু বড় হওয়া উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের ব্যাটাররা যেটা করেছেন, ইমন, হৃদয় এবং পাটোয়ারি, তার সঙ্গে এবার সাইফ এবং তামিমও আসলে যোগ হবেন বলে আমার বিশ্বাস, যে তারাও অ্যাটলিস্ট ওই গত ম্যাচের মতো কিছু করবেন না, বরং তারাও চেষ্টা করবেন একটা দুর্দান্ত পারফরম্যান্স করবেন এবং চোখে আঙুল দিয়ে দেখে দিবেন যে আমরা পারি, সেই প্রত্যাশা আমরাও করছি। অসংখ্য ধন্যবাদ ফয়সাল তিতুমির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের তৃতীয় এবং শেষ টি-20 ম্যাচটা কেমন হতে পারে। ছিলেন আমাদের সঙ্গে ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির।